এই পর্যায়ে জাকাত আপনি কিভাবে আদায় করবেন, জাকাত আদায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসাইলগুলো কিভাবে আপনি হিসাব করবেন, তার উপর সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনার রীতি টানব ইনশাআল্লাহুল আজিজ। সৌরবর্ষ ইংরেজি বর্ষ হয় 365 দিনে, আর সাধারণত আরবি বর্ষ হয় 360 দিনে। আপনাকে বা গড়ে কোনো সময় 11 দিনের কম বেশি হয় 365 দিনের সাথে, হিজরি বর্ষের 11 দিনের কম বেশি হয় চন্দ্রবর্ষের। আপনাকে জাকাত আদায় করতে হবে চন্দ্রবর্ষ অনুযায়ী, ইংরেজি বর্ষ অনুযায়ী নয়। কিভাবে? যেইভাবে আপনারা যারা ব্যবসায়িক মানুষ হালখাতা করেন, পহেলা বৈশাখকে সামনে রেখে বা বিভিন্ন দিনকে সামনে রেখে আপনার একটা অর্থনৈতিক বছর থাকে, এই রকম জাকাত আদায়ের জন্য আপনার একটা অর্থনৈতিক বছর থাকতে হবে চন্দ্রবর্ষ অনুযায়ী। সেই অর্থনৈতিক বছরটা আপনি কিভাবে ধরবেন? যেই দিন আপনি সর্বপ্রথম নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, সেই দিনটাকে আপনি আপনার প্রথম দিন হিসেবে ধরবেন নেশাব পরিমাণ সম্পদের, এবং চন্দ্রবর্ষ অনুযায়ী। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার ক্ষেত্রে ইসলাম কোনো টাকার হিসাব দেয়নি, কোনো দিনার রিয়ালের হিসাব দেয়নি। ইসলাম হিসাব দিয়েছে স্বর্ণ এবং রৌপ্যের। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যদি বলতো যে এত টাকা হলে জাকাত আদায় করতে হবে, বলতো যে 10 রিয়াল 10 দিনার হলে জাকাত, 10 দিরহাম হলে জাকাত আদায় করতে হবে, হয়তোবা আজকের দিনে এসে সেই 10 দিরহামের মূল্য অনেক কমে যেত। তখন ফকিরের উপরও জাকাত ওয়াজিব, ধনীর উপরও জাকাত ওয়াজিব। কথা কি আমার বুঝতে পারছেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম অনেক বিচক্ষণ ধর্ম, স্বর্ণ রৌপ্যের উপর জাকাত নির্ধারণ করেছেন। কেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীর মূল্যমান নির্ধারিত হবে এবং হচ্ছে স্বর্ণ দ্বারা। যেই দেশের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ বেশি, সেই দেশের টাকার মান তত বেশি, আর যেই দেশের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ যত কম, সেই দেশের টাকার মান তত কম। আজও পৃথিবীতে টাকার মূল্যমান নির্ধারিত হয় স্বর্ণ দ্বারা। তাই আল্লাহ রাসূল টাকার হিসাব বলেননি, বলেছেন স্বর্ণর হিসাব, বলেছেন 7.5 ভরি স্বর্ণ। তথা কিয়ামত পর্যন্ত কোনোদিনই আপনার এরকম মনে হবে না যে 7.5 ভরি স্বর্ণ কোনো গরিবের কাছে আছে, বা 7.5 ভরি পরিমাণ অর্থ কোনো গরিবের কাছে আছে, বরং কিয়ামত পর্যন্ত এটাই ধনীর মানদণ্ড হয়ে থেকে যাবে, 7.5 ভরি স্বর্ণ। এবং কিয়ামত পর্যন্ত যতই রদবদল হোক টাকার মান, স্বর্ণের উপর ভিত্তি করে টাকার মান নির্ধারিত হয়। সুতরাং ভবিষ্যতেও টাকার মান যখন চেঞ্জ হবে, তখনও আপনি ঠিকই দেখবেন যে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ যা টাকা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, এই লোক ধনী ব্যক্তি। আজকে 7.5 ভরি স্বর্ণ সমান 85 গ্রাম, 24 ক্যারেটের অনুযায়ী 85 গ্রাম, যা বাংলাদেশের হিসাব অনুযায়ী 2.5 লক্ষ 3 লক্ষ টাকা হয়। আর যদি রৌপ্যের হিসাব ধরেন 52.5 তোলা বা 52.5 ভরি, তাহলে বাংলাদেশের হিসাব অনুযায়ী 40 থেকে 50 হাজার টাকা আসে রৌপ্যের হিসাব অনুযায়ী। আপনি কিসের হিসাব অনুযায়ী জাকাত আদায় করবেন? স্বর্ণের হিসাব অনুযায়ী না রৌপ্যের হিসাব অনুযায়ী? ফকির মিসকিন, এতে আপনি স্বেচ্ছাধীন। আপনি স্বর্ণের হিসাব অনুযায়ী জাকাত আদায় করতে পারেন, রৌপ্যের হিসাব অনুযায়ী জাকাত আদায় করতে পারেন। কিন্তু ফকির মিসকিনদের হকের দিকে লক্ষ্য করলে, যারা দরিদ্র সমাজের দুস্থ অসহায়, তাদের জন্য জাকাতের বিধান, তাদের দিকে লক্ষ্য করলে রৌপ্যের হিসাব অনুযায়ী জাকাত আদায় করা বেশি গ্রহণযোগ্য এবং বেশি যুক্তিযুক্ত। তথা মসজিদে যত মানুষ উপস্থিত আছে, তাদের নিকটে যদি 40,000 বা ততোধিক সম্পত্তি থাকে এবং এর উপর 1 বছর অতিক্রম হয়, যেই দিন আপনি প্রথম 40,000 টাকার মালিক হয়েছেন, সেই দিন থেকে নিয়ে 1 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, যখন 1 বছর পূর্ণ হচ্ছে তখনও আপনার নিকটে 40,000 বা তার চেয়ে বেশি টাকা থাকা লাগবে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। মাঝখানে যদি আপনার টাকা 40,000-এর চেয়ে কমে যায়, বা 52.5 তোলা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকার চেয়ে এই 1 বছরের মাঝামাঝিতে কমে যায়, তাতে কোনো সমস্যা নাই। যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছেন তখন, আর যখন 1 বছর পূর্ণ হচ্ছে তখন যদি আপনার কাছে সেই সমপরিমাণ মূল্য থাকে, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে, আপনি জাকাত আদায় করতে বাধ্য। আর যেইভাবে আপনি আপনার নিজের ব্যবসার হিসাব টানেন, এইভাবে আপনাকে জাকাতের ব্যবসার হিসাব টানতে হবে। সর্বপ্রথম স্বর্ণ এবং রৌপ্যের উপর জাকাত ফরজ। স্বর্ণ এবং রৌপ্যর পরে স্বর্ণ এবং রৌপ্যের সমপরিমাণ টাকা, সমপরিমাণ ধন সম্পদ যদি আপনার নিকটে থাকে, বর্ধনশীল, সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, সেভিং অ্যাকাউন্ট হয়, ফিক্সড ডিপোজিট হয়, সবই জাকাত হিসেবে ধর্তব্য হবে। যেই দিন আপনি জাকাত বের করবেন, সেই দিন 10 বছরের ফিক্সড ডিপোজিট হলে লাস্টের যেই দিন বের করছেন, সেই দিনের স্টেটমেন্ট নিয়ে আপনাকে সেই অনুযায়ী জাকাত বের করতে হবে।
এই গেল আপনার ব্যাংক ব্যালেন্স এবং টাকার হিসাব। আর যদি আপনার ব্যবসায়িক সম্পত্তি হয়, আপনি যদি কোম্পানির মালিক হন, গার্মেন্টসের মালিক হন বা বিজনেস করেন, ব্যবসা করেন, তাহলে আপনি কিভাবে যাকাত আদায় করবেন? তাহলে আপনার ক্ষেত্রে 3টে নিয়ম। আপনি যখন যেই জিনিসটা ক্রয় করছেন, আপনি একজন ব্যবসায়ী মানুষ, যখন যেই জিনিসটা ক্রয় করছেন, ক্রয় করার সময় যদি আপনার নিয়ত হয় যে আপনি নিজের বাড়ির কাজের জন্য ক্রয় করছেন, একটা মোটরসাইকেল আপনি আপনার নিজে ব্যবহার করবেন তাই ক্রয় করছেন, একটা গাড়ি আপনি নিজে ব্যবহার করবেন তাই ক্রয় করছেন, তাহলে আপনাকে এর উপর যাকাত দিতে হবে না। আর যখন আপনি 10টা মোটরসাইকেল ক্রয় করছেন বিক্রয় করার জন্য, তখন যেই দিন আপনি যাকাত বের করবেন সেই দিন আপনার গ্যারেজে যত মোটরসাইকেল আছে সেই মোটরসাইকেলগুলোর ওই দিনের দাম অনুযায়ী যত টাকায় ক্রয় করেছেন তত টাকায় নয়। যাকাত বের করার সময় ক্রয় মূল্য ধর্তব্য নয়, বিক্রয় মূল্য ধর্তব্য। যেই টাকায় বিক্রি হবে বা যেই টাকায় আপনি বিক্রি করছেন সেই টাকার উপর আপনাকে যাকাত লাগাতে হবে। আর জিনিস ক্রয় করার পর আপনি বিক্রিও করবেন না, নিজের ব্যবহারের জন্য নাও, ভাড়া দিচ্ছেন। একটা গাড়ি, অটোরিকশা আপনি ভাড়ায় দিয়ে রেখেছেন, সিএনজি ভাড়ায় দিয়ে রেখেছেন, এরকম 100টা সিএনজি আছে আপনার ভাড়ায় দেওয়া, 100টা অটোরিকশা আছে আপনার ভাড়ায় দেওয়া। এগুলোর যাকাত কিভাবে বের করবেন? এগুলোর যাকাত আলাদাভাবে সম্পদ হিসেবে ধর্তব্য হবে না, বরং যেই দিন বের করছেন ওই দিন যদি সিএনজির ভাড়াটা আপনার কাছে আসে তাহলে যত টাকা এসেছে অত টাকার উপর আপনি যাকাত ধরবেন। সিএনজির দামের উপর আলাদা যাকাত বের করতে হবে না। কথা কি আমার বুঝতে পারছেন? যদি গ্যারেজে বিক্রয় করার জন্য থাকে তাহলে সিএনজির যা দাম বিক্রয় মূল্যের উপর যাকাত লাগবে। আর যদি ভাড়ার জন্য লাগানো থাকে তাহলে যেই দিন যাকাত বের করছেন ওই দিন যদি আপনার কাছে আজকের 100টা সিএনজির 1 লক্ষ টাকা ভাড়া আপনার পকেটে আসে তাহলে ওই 1 লক্ষ টাকার আপনি যাকাত আদায় করবেন। যদি না আসে তাহলে সিএনজিগুলোর উপর, অটোরিকশাগুলোর উপর আপনাকে যাকাত আদায় করতে হবে না। অনুরূপভাবে যেই সমস্ত জিনিসগুলো স্থাবর সম্পত্তি, আপনাকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশের সরকার আপনার স্থাবর সম্পত্তির উপর ইনকাম ট্যাক্স নেয়, কিন্তু আল্লাহ আপনার স্থাবর সম্পত্তির উপর ইনকাম ট্যাক্স নেবে না। আপনার 10 বিঘা জমির ইনকাম ট্যাক্স লাগবে না, যাকাত লাগবে না। আপনার 100 তলা বাড়ির যাকাত লাগবে না। কিন্তু আপনি যদি জমি নিয়ে ব্যবসা করেন, প্লটের ব্যবসা, ফ্ল্যাটের ব্যবসা, আজকে 100 বিঘা কিনেছেন, কালকে 100 বিঘা বিক্রি করবেন, তাহলে আবার ওই একই হিসাব অন্যান্য ব্যবসা দ্রব্যের উপর যেইভাবে যাকাত লাগাবেন আপনার প্লট এবং ফ্ল্যাটের উপর ওইভাবেই যাকাতের হিসাব লাগাবেন, ক্রয় মূল্যে নয়, বিক্রয় মূল্যে। 1999 সালে একটা জমি কিনেছেন 2 লক্ষ টাকায়, আজকে 2016 সালে সেই জমিটা তখনই কিনেছিলেন বিক্রয় করার জন্য, ঢাকার বুকে বিক্রয় করছেন পূর্বাচলে 2 কোটি টাকায়, তাহলে হিসাব লাগবে আপনার 2 কোটি টাকার উপর। কথা কি আমার বুঝতে পারছেন? স্পষ্ট? এখন আসি, আপনারা যারা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত, শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত, তারা কিভাবে যাকাত আদায় করবেন? আপনার শেয়ার যদি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করার জন্য হয়, যে আপনি শেয়ার ক্রয় করার পর আপনি সেকেন্ডারি মার্কেটে বিক্রয় করবেন, তাহলে যতগুলো শেয়ার কিনে রেখেছেন যেই দিন আপনি যাকাত আদায় করছেন ওই দিন ওই শেয়ারের যা মূল্য সেই মূল্যর উপর আপনি যাকাতের হিসাব লাগাবেন। যখন ক্রয় করেছিলেন তখনকার মূল্য নয়, যেই দিন যাকাত বের করছেন ওই দিন শেয়ার বাজারে, স্টক এক্সচেঞ্জে আপনার শেয়ারের যা দাম সেই দামের উপর আপনাকে যাকাত লাগাতে হবে। আর যদি আপনার শেয়ার হয় প্রাইমারি, তথা আপনি কোনো কোম্পানির সাথে শেয়ারে বিজনেস করে সেই কোম্পানির কাছ থেকে লাভ নেবেন, সেই লাভ ভোগ করবেন, তাহলে আপনি যাকাত কিভাবে আদায় করবেন? আপনি যেই কোম্পানির সাথে শেয়ার করছেন প্রাইমারি, তাহলে সেই কোম্পানিকে আপনাকে জানাতে হবে, আপনাকে বলতে হবে যে আপনাদের কোম্পানিতে যাকাতেবল সম্পত্তি কতখানি আছে। আপনাদের কোম্পানিতে যাকাতেবল সম্পত্তি কতখানি আছে? একটা কোম্পানির যেগুলো কাঁচামাল, তথা আপনি কাপড় চোপড় তৈরি করবেন গার্মেন্টসে, তাহলে সুতা আপনার কাঁচামাল হিসেবে ধর্তব্য হবে, কাঁচামালের উপর যাকাত লাগবে। যেটা তৈরি হচ্ছে কাপড় চোপড় পণ্য, সেটার উপরও যাকাত লাগবে। যেটা তৈরি হয়ে গেছে বাজারে যাবে সেটার উপরও যাকাত লাগবে। কিন্তু আপনার যে এরিয়ার উপর কোম্পানিটা আছে, যে জমির উপর, যে বিল্ডিংয়ের উপর, এবং আপনার কোম্পানির যে মেশিনারিজগুলো আছে, যেগুলোকে বলা হয় আপনার ফিক্সড অ্যাসেট, এই মেশিনারিজগুলোর উপর আপনার যাকাত লাগবে না। বরং আপনার কাঁচামাল, তৈরিকৃত পণ্য এবং তৈরি হচ্ছে এরকম পণ্যের উপর যাকাত লাগবে। তো আপনার কোম্পানিকে আপনাকে বলতে হবে যে আপনার সাথে আমার শেয়ার আছে, আপনার কোম্পানিতে যাকাতেবল সম্পত্তি কতখানি। কোম্পানি যদি আপনাকে স্টেটমেন্ট দেয় যে আমার কোম্পানিতে 30% সম্পত্তি যাকাতেবল, তাহলে ওই কোম্পানির সাথে যদি আপনার 100 টাকার শেয়ার থাকে তাহলে 100 টাকায় 30 টাকার উপর আপনাকে যাকাত ধরতে হবে।
কথা কি আমার বুঝতে পারছেন? কথা স্পষ্ট? স্পষ্ট না হলে আবারও বুঝিয়ে বলতে হবে। যদি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করেন তাহলে যেই দিন জাকাত বের করবেন ওই দিন আপনার শেয়ারের যা দাম তার উপর। আর যদি প্রাইমারি কোম্পানির সাথে শেয়ার করে বিজনেস করেন তাহলে কোম্পানির সম্পত্তির, পুরো সম্পত্তির যত পার্সেন্টের উপর জাকাত ফরজ। কোম্পানি বলছে আমার 30% সম্পত্তি জাকাতেবল, আর আপনি কোম্পানির সাথে শেয়ার কিনেছেন 100 টাকার শেয়ার, তাহলে আপনার 100 টাকার 30 টাকার উপর জাকাত দিতে হবে। কথা আমার বুঝতে পারছেন এবার? তারপরে যদি আপনি ঋণগ্রস্ত হন বা মানুষকে ঋণ দিয়ে থাকেন, মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন ব্যাংকের কাছ থেকে, অথবা আপনি মানুষকে ঋণ দিয়েছেন, দুটার ক্ষেত্রে আপনার জাকাতের হিসাব কিভাবে হবে? যদি আপনি মানুষকে ঋণ দেন আর যদি সেই ঋণ পাওয়ার সম্ভাবনা থাকে যে আপনি ঋণটা একদিন না একদিন পাবেন, যাকে ঋণ দিয়েছেন সে আপনাকে শোধ করবে একদিন না একদিন, তাহলে এই ঋণের টাকার উপর আপনাকে জাকাত ধরতে হবে। কথা বুঝতে পারছেন? আর যদি আপনি ঋণগ্রস্ত হন তাহলে কেন আপনি ঋণগ্রস্ত? যদি আপনি আপনার পরিবার পরিজন চালাতে গিয়ে, আপনার দৈনিক জীবন চালাতে গিয়ে পারছেন না চালাতে, আপনার খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, জীবনযাপন চলে না, পরিবার পরিজনকে ভালোভাবে পড়াশোনা করাতে পারেন না, এক কথায় আপনার প্রয়োজন পূরণ হয় না, তাই আপনি ঋণ নিয়েছেন, তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনার প্রয়োজন পূরণ হয় না, যেটা আপনার দৈনিক জীবনের, সামাজিক জীবনে আপনার সন্তান সন্ততি, পিতামাতা এবং স্ত্রীর এবং আপনার যা হক, এই হক পালন করতে আপনি ব্যর্থ, এই জন্য আপনি মানুষের কাছে ঋণ নিয়েছেন। এই ঋণ যদি আপনাকে একবারে আদায় করতে হয় তাহলে জাকাতের যে সম্পত্তির হিসাব লাগিয়েছেন তার থেকে এই ঋণের টাকাটা বাদ দিয়ে দিবেন। তারপরে দেখবেন যে আপনার সম্পত্তি নেশাব পরিমাণ হচ্ছে কিনা, হলে জাকাত দিবেন, না হলে দিবেন না, হলে যতখানি হবে তাতে জাকাত দিবেন। আর যদি আপনার এই ঋণ কিস্তিতে আদায় করতে হয় তাহলে আগামী 1 বছর, আগামী চন্দ্রের 1 বছর, যে 1 বছর পর আপনি আবারও জাকাত আদায় করবেন, আগামী 12 মাসের প্রতি মাসে কত টাকা আপনাকে কিস্তিতে দেওয়া লাগবে তার একটা টোটাল হিসাব করে আগামী 1 বছরে আপনাকে যা ঋণ পরিশোধ করা লাগবে সেটা বাদ দিবেন, পুরোটাই বাদ দিবেন না, সেটা বাদ দিয়ে বাকি টাকার উপর জাকাত ধরবেন। কথা কি আমার বুঝতে পারছেন? যদি কিস্তিতে পরিশোধ করা লাগে তাহলে আগামী 1 বছরে যত টাকা পরিশোধ করা লাগবে সেই হিসাব বাদ দিয়ে বাকি টাকার উপর আপনাকে জাকাত ধরতে হবে। আর যদি বাংলাদেশের কোম্পানিগুলোর মতো, বাংলাদেশের ব্যবসায়িকদের মতো, গার্মেন্টসদের মতো, এই দেশে তো লোন না নিলে বিজনেসই হয় না, আপনি বিজনেস করার জন্য লোন নিয়েছেন, ব্যবসা করার জন্য লোন নিয়েছেন, বা জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য, আজকে যেই সমস্ত দেশে বাধ্যতামূলক জাকাত আদায় করা হয়, পাকিস্তান, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া বা সৌদি আরব, সেই সমস্ত দেশের জনগণ জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য যত পরিমাণ সম্পত্তির উপর জাকাত ফরজ হয় তত পরিমাণ সম্পত্তির উপর লোন নিয়ে ব্যাংকে রেখে দেয় যে আমি ঋণগ্রস্ত, আমি জাকাত আদায় করতে পারছি না। কথা আমার বুঝতে পারেননি? বুঝতে পারছেন কি? এই জন্য আপনি আপনার প্রয়োজনের বাইরে অপ্রয়োজনীয় কাজে যে ঋণ নিয়েছেন, বিজনেসের জন্য, ব্যবসার জন্য, এই সমস্ত ঋণ ধর্তব্য হবে না, বরং আপনি ঋণগ্রস্ত হলেও আপনার যা সম্পত্তি আছে তার উপর আপনাকে জাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, জাকাতের উপর এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা স্মরণ রাখবেন জাকাতের আরও একটা হিসাব, যে আমাদের দেশে উট নাই কিন্তু আমাদের দেশে গরু ছাগল আছে। ছাগলের জাকাতের হিসাব হচ্ছে 40টা ছাগল হলে একটা ছাগল জাকাত হিসেবে বের করা লাগবে 120টা ছাগল হওয়া পর্যন্ত। 40 থেকে 120 পর্যন্ত একটা ছাগল, 120 থেকে নিয়ে 200 পর্যন্ত 2টা ছাগল, আর 201 থেকে নিয়ে 399 পর্যন্ত 3টে ছাগল, 400 থেকে নিয়ে 499 পর্যন্ত 4টে ছাগল, এইভাবে 499-এর পর প্রতি 100-তে একটা ছাগল, 500 থেকে 599, 600 থেকে 699, 700 থেকে 799, প্রতি 100-তে একটা করে ছাগল আপনার বাড়তে থাকবে জাকাত হিসেবে। আর যদি গরু হয় তাহলে প্রতি 30টা গরুতে 1 বছর পার হয়ে 2য় বছরে পদার্পণ করেছে এই রকম গরুর বাচ্চা জাকাতে বের করতে হবে। আর যদি গরু আপনার 40টা হয় তাহলে 2 বছর পেরিয়ে 3 বছরে পা দিয়েছে এইরকম গরুর বাছুর আপনাকে জাকাত হিসেবে